তো ছোটবেলা থেকে আমার কেন জানি একটা ভিতর থেকে মনে হতো না আমি সিঙ্গার হব। দেশের যেই প্রান্তেই থাকি না কেন, আমি যদি এখন একটা গিটার নিয়ে ইউটিউবে একটা গান করি, সে গানটা যদি ভালো লাগে মানুষের, গানটা কিন্তু ছড়িয়ে যাবে। তুমি প্রতি বছর বছর এরকম হিট গান, মানুষের পছন্দের গান দিয়ে যাচ্ছ। এত দূর আসার পিছনে তোমার অনেক সংগ্রাম ছিল, অনেক কষ্ট ছিল, অনেক ত্যাগ ছিল। কখন মনে হলো যে তুমি গায়ক হবে? আমি গায়ক হব কখন, ছোটবেলায় আমার মনে হতো, যখন আমি টেলিভিশনে প্রোগ্রাম দেখতাম বিটিভি, তখন তো বিটিভি ছিল, এখন তো অনেক চ্যানেল। তখন দেখতাম যে টেলিভিশনে যেসব সিঙ্গাররা গান করতো, সেটা হতে পারে যে কোনো ম্যাগাজিন অনুষ্ঠানে, তখন নিজেকে ওই জায়গায় মানে রাখতাম যে আমিও কখনো বড় হয়ে টেলিভিশনে গান করব। তারপর যখন সিনেমা দেখতাম, আমার হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস ছিল ছোটবেলা থেকে, এবং সেটা সিঙ্গেল স্ক্রিন, তখন তো আর মাল্টিপ্লেক্স ছিল না। তো হলে গিয়ে যখন সিনেমা দেখতাম, যখন আমি দেখতাম যে এন্ড্রু কিশোর দাদা গান করছে, নায়ক লিপসিং করছে, তো তখন আবার একটা স্বপ্ন থাকতো যে আমিও কখনো সিনেমায় গান করবো, এরকম আমার গানও এরকম নায়করা পারফর্ম করবে। তো ছোটবেলা থেকে আমার কেন জানি মনে হতো আমি গায়ক হবো, মানে আছে না ভিতর থেকে। তখন কি গান শিখেছো না এমনিতেই? তখন গান প্রথমে তো আমি গান শেখা স্টার্ট করি ক্লাস 4 থেকে। তার আগে থেকেই তো আসলে এরকম ভাবতাম, মানে লালন করতাম যে আমিও হয়তো কখনো বড় সিঙ্গার হব। হয়তো আমি তো এখন যেরকম অনেক অপরচুনিটিস আছে, যেমন ধরেন আমি এখন দেশের যেই প্রান্তেই থাকি না কেন, আমি যদি এখন একটা গিটার নিয়ে ইউটিউবে একটা গান করি, সে গানটা যদি ভালো লাগে মানুষের, গানটা কিন্তু ছড়িয়ে যাবে। গানটা কিন্তু মানুষ পৌঁছে যাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আমরা সেই আর্টিস্টটাকে চিনতে পারি এবং তাকে কিন্তু কল করতে পারি, যেটা অনেকটা ইজি মাধ্যম। কিন্তু ধরেন আমাদের সময় যেটা ছিল, কোনো কিছুই ছিল না, ফেসবুক না, হোয়াটসঅ্যাপ না, এখন যত অনলাইন ছিল, শুধুমাত্র ক্যাসেটের অডিও কোম্পানি ছিল, এবং সেটাও খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার ছিল একজন নতুন আর্টিস্টের পক্ষে। একটা অডিও কোম্পানিতে যে তার অ্যালবাম বের করে, এবং সেটা অবশ্যই অডিও কোম্পানি তখন প্রযোজনা তখন স্পন্সর করতো না, নিজের খরচই করতো, এবং সেটা খুবই ব্যয়বহুল একটা ব্যাপার ছিল। এবং মিউজিক ডিরেক্টরদের সাথে যোগাযোগ করা, এবং তখনকার সময় নাম করা মিউজিক ডিরেক্টরদের সুরে গান করা, এগুলো অনেক বেশি চ্যালেঞ্জের ছিল। এবং অ্যালবাম বের করাটাই তখন বড় বিষয় না, বের হলে এই অ্যালবামটা হিট হওয়া, এবং তারপরে গিয়ে একটা আর্টিস্টের পরিচিতি। ওই জায়গা থেকে মানে আমরা এসেছি, যেহেতু অনেক সংগ্রাম, অনেক ব্যাপার। এখন এই সময়টা হলো হয়তো অনেক ইজি হতো, তখন হয়তো আমি যেখানেই থাকতাম না কেন গান করতাম, হয়তো ঘরে বসে আমি আমার কারিশমা দেখাচ্ছি যে আমি খুব ভালো গান গাইতে পারি, যে কেউ আমার ফেসবুকে ফলোয়ার আছে, আমি হিট হয়ে যাচ্ছি। কিন্তু তখন ব্যাপারটা ডিফারেন্ট ছিল। তো ছোটবেলা থেকে আমার কেন জানি একটা ভিতর থেকে মনে হতো না আমি সিঙ্গার হব, কিন্তু হয়তো আমার ওই ক্যাপাবিলিটিও নাই, অ্যালবাম বের করার ওই অর্থও নেই, হয়তো আমার কোনো লাইন ঘাটও নেই যে আমি একটা জায়গায় যাব, কাজ করব, কিন্তু কেন জানি স্বপ্ন ছিল যে না, আমি মনে হয় পারবো। কোন পদক্ষেপটা তোমাকে গায়ক হওয়ার জন্য এগিয়ে দিয়েছিল? সেটা অবশ্যই রিয়েলিটি শো, চ্যানেলের সেরা কণ্ঠ। এই প্ল্যাটফর্মটা যদি না আসতো, অবশ্যই আমি মনে করি যে আমার জন্য অনেকটাই চ্যালেঞ্জ হতো। কারণ আমি একটু আগেই বললাম যে তখন ইউটিউব ছিল না, তখন ফেসবুক ছিল না, তখন ফ্যান ফলোয়ার্স এগুলো একদমই অপশন ছিল না। তো রিয়েলিটি শো আমাকে ওই মাধ্যমটা করিয়ে দিয়েছে যে একটা চ্যানেলে যখন একটা প্রতিযোগিতা হয়, তখন সারা বাংলাদেশের মানুষ টেলিভিশনে তাকে দেখে, এবং দেখার পর একটা পরিচিতি লাভ হয়। সেখান থেকে হয়তো আমি যে পরিচিতিটা পেয়েছি, সেই পরিচিতিটাকে আমি পুঁজি করতে পেরেছি। ওই পুঁজিটা করে হয়তো আমি সামনে আমার নিজের কাজ বা নিজের দক্ষতা দিয়ে হয়তো আমি মানে এগিয়ে আসছি। কিন্তু ওই সময়টা না হলেও তো আমাকে আরও স্ট্রাগল করতে হতো ডেফিনেটলি। 2008 সালে ছিল, এখন 2026, 18 বছর আগে। এবং আমার মনে আছে যে তুমি একটা গিটার নিয়ে আসতে, ঢাকায় আসতে। একটা গিটার নিয়ে যে ইমরান ঢাকায় আসতো, একটা গানের স্বপ্ন, একটা অ্যালবামের স্বপ্ন, গান গাবে, মানুষ চিনবে, সেই ইমরান এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিঙ্গার। পেছনে তাকালে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি মনে পড়ে? পেছনে তাকালে পরিশ্রম, তারপরে আপনার স্ট্রাগল, আমার ফ্যামিলির সাপোর্ট অবশ্যই। আমি কোনাপাড়া, আমাদের নিজের ওখানে বাড়ি ছিল, যাত্রাবাড়ি কোনাপাড়া, আদর্শবাগ। তো ওখান থেকে আমার মনে আছে সেরাকণ্ঠের পরে যে বিষয়টা হয়েছিল, যে আমি যেটা বললাম যে পরিচিতি হয়তো তখন পেয়েছি, কিন্তু ক্ষুধা ছিল মৌলিক গানের। একদম, হ্যাঁ। তো মৌলিক গান ছাড়া তখন তো আসলে কাজ করা বা আমাকে স্ট্যাবলিশড হওয়া সম্ভব না। তো তখন আমার অনেকে শোস বলেন, যেটাকে বলে টাকার পেছনে একটু ছোটা, আমি ওই জায়গাটাতে একদমই উল্টো পথে হাঁটতাম। আমি হয়তো তখন প্রচুর শো করলে হয়তো তখন আমি হয়তো তখন কিছুটা সময় হয়তো আমি খুব বেনিফিটেড হতো, কিন্তু আমি তখন ওই মুহূর্তে ওই জিনিসটা না করে আমি মৌলিক গান কীভাবে বানানো যায় বা কার কাছে গেলে মৌলিক গান পাবো বা গান বানানোর যে তৃষ্ণা, ওই সময় আমি প্রচুর ছোটাছুটি করতাম। ওই সময়টা আপনি বললেন যে একটা গিটার কাঁধে নিয়ে আমি হয়তো এই জোনগুলো, বেলি রোড, মগবাজার, একদম তাই, আমরা প্রচুর আমার ঘোরাঘুরি ছিল। এবং তখন
মিউজিক ডিরেক্টর যারা ছিলেন তাদের সাথে ওঠা বসা, আপনি নিজেও দেখেছেন, আপনার সাথে অনেক রাত আমার লিরিক্স নিয়ে অনেক আড্ডা, অনেক গল্প। আমার এমন হয়েছে যে এটা দর্শকরা জানে না যে আমি হয়তো কাজ করে বাড়িতে যেতে আমার অনেক লেট হবে, আমি জীবন ভাইকে ফোন দিচ্ছি, জীবন ভাই যে আমি কোথায় আছেন, বলে বাড়ি আছে। আমি বললাম আমি আজকে একটু থাকবো, কারণ রাত হয়ে গেছে, যেতে পারবো না। বলে হ্যাঁ চলে আসো। তখন অনেক রাত আমরা একসাথে গানের আড্ডা দিয়েছি, অনেক লিরিক্সের গল্প বাসায় করেছি, বসেছি আমরা, অনেক মানে একসাথে এগুলো ঘুমিয়েছি, একসাথে ঘুমিয়েছি অনেক রাতে আমরা একসাথে তো এই আড্ডাগুলো, এই মানে ব্যাপারগুলো কিন্তু এখন আসলে অনেক সোশ্যাল হয়ে গেছে। যেমন এখন আমি লিরিক পাঠালে হয়তো জীবন ভাইরে বলি, জীবন ভাই লিখে দেন, অনলাইনে হোয়াটসঅ্যাপ করেন। কিন্তু তখন কিন্তু একটা গানের জন্য আমরা ফিজিক্যালি অনেক আমাদের একসাথে বসা হয়েছে। সেটা কখনো আমার বাসায়, কখনো তোমার মৌচাকের স্টুডিওতে। সেটা তো অনেক পরে, কিন্তু শুরুর দিকে তো আমার স্টুডিও ছিল যাত্রাবাড়ি কোন। তো তখন আমার গান নিয়ে অনেক, ওই যে বললাম যে মৌলিক গান নিয়ে অনেক বেশি ইয়ে ছিল। তখন নিজের বাসায় ছোট্ট একটা স্টুডিও করলাম এবং সেখানে টুকটাক করে কাজ শেখা, একটু 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 করে, মানে একদমই শিশুদের মতো বেবি স্টেপ দিয়ে একটু একটু করে আগানো। ওটার ওই স্টেপ দিতে দিতে আমি আসলে নিজেও জানি না, আমার মনে হয় যে আমি সব কিছু এর জন্য আমার মানে আমি উপরওয়ালাকে অনেক বেশি শুকরিয়া